রূপালী পর্দার সেই জাদুকরী আলো যখন প্রথম অন্ধকার ঘরে বিচ্ছুরিত হয়েছিল, তখন মানুষ একে জাদুবিদ্যা ভেবে চমকে গিয়েছিল। আর সেই জাদুর নাম ছিল চলচ্চিত্র। বাংলার এই বিশাল জনপদের মানুষের কাছে সিনেমা কেবল বিনোদন ছিল না কখনই, বরং তা ছিল একটি জাতির দীর্ঘশ্বাস, বিপ্লব আর শেকড় খোঁজার গল্প। আজকের এই ডিজিটাল প্লাবন আর ঝকঝকে ওটিটি প্ল্যাটফর্মের যুগে দাঁড়িয়ে যখন আমরা পেছনে ফিরে তাকাই, তখন চোখের সামনে ভেসে ওঠে এক দীর্ঘ রক্তক্ষরণ আর বর্ণিল ইতিহাসের উপাখ্যান। বাংলা চলচ্চিত্রের এই পথ চলাকে যদি আমরা একটি মানচিত্রে আঁকতে চাই, তবে সেখানে হীরালাল সেনের সেই আদি ছায়াছবির নীরব বিস্ময় থেকে শুরু করে জহির রায়হানের অগ্নিগর্ভ প্রতিবাদ কিংবা বেদের মেয়ে জ্যোৎস্নার সেই অবিশ্বাস্য বাণিজ্যিক উন্মাদনা, সবই মিলেমিশে একাকার হয়ে যায়। আমাদের এই চলচ্চিত্রের যাত্রা পথটি কোনো সরল রেখা নয়, বরং এটি এক কাল এবং আকালের অসম লড়াইয়ের মহাকাব্য। এই গল্পের শুরুটা ছিল নীরব বা অবাক চলচ্চিত্রের মাধ্যমে। 20 শতকের শুরুর দিকে হীরালাল সেন যখন কলকাতার মঞ্চনাটকের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছিলেন, তখন কেউ ভাবেনি যে এটি একদিন বাঙালির প্রধান সাংস্কৃতিক হাতিয়ার হয়ে উঠবে। এরপর এলো 1931 সাল, যখন জামাই ষষ্ঠীর মাধ্যমে বাংলার মানুষ প্রথম পর্দায় কথা বলতে শুনল। শুরু হলো সবাক চলচ্চিত্রের এক নতুন যুগ। কিন্তু আমাদের এই ভূখণ্ডের বা তৎকালীন পূর্ববঙ্গের নিজস্ব চলচ্চিত্রের যাত্রা শুরু করতে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। 1956 সালে আব্দুল জব্বার খান যখন অনেক অবজ্ঞা আর প্রতিকূলতা মারিয়ে মুখ ও মুখোশ নির্মাণ করলেন, তখন মূলত জন্ম নিল ঢাকাই চলচ্চিত্রের এক স্বতন্ত্র পরিচয়। সেই সময় থেকেই বাংলা সিনেমার মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের লোকগাথা ও পুরাণ। বেহুলা লক্ষিন্দর বা লোককাহিনীর উপর ভিত্তি করে নির্মিত সিনেমাগুলো কেবল শহর নয়, বরং বাংলার প্রত্যন্ত মানুষের হৃদস্পন্দন হয়ে উঠেছিল। পর্দার উপর সাপের নাচ, মনসা দেবীর অভিশাপ আর সতী বেহুলার সেই অদম্য সংগ্রাম যখন সেলুলয়েডে ধরা দিচ্ছিল, তখন মানুষ সিনেমা হলে এসে নিজের অজান্তেই শেকড়ের টান অনুভব করত। কিন্তু সিনেমা কেবল তো রূপকথা নয়, এটি যে প্রতিবাদেরও ভাষা হতে পারে তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এক অকাল প্রয়াত জিনিয়াস জহির রায়হান। জহির রায়হান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন এক নাম যার কথা না বললে এই আখ্যান অসম্পূর্ণ থেকে যাবে। তিনি সিনেমার পর্দাকে বানিয়েছিলেন পাকিস্তানি শাসকের বিরুদ্ধে যুদ্ধের ময়দান। 1970 সালে মুক্তি পাওয়া তার জীবন থেকে নেওয়া কেবল একটি সিনেমা ছিল না, তা ছিল একটি আসন্ন বিপ্লবের ইশতেহার। একটি পরিবারের ভেতরের একনায়কতন্ত্রের রূপকের আড়ালে তিনি যেভাবে পুরো দেশের বন্দি দশার চিত্র তুলে ধরেছিলেন, তা আজও বিশ্ব চলচ্চিত্রের এক অনন্য দলিল। জহির রায়হান শিখিয়েছিলেন সিনেমা মানে কেবল নাচ গান নয়, সিনেমা মানে হারানো অধিকারের পুনরুদ্ধারের সাহস। কিন্তু মুক্তিযুদ্ধের সেই মহালগ্নের মাত্র কিছুদিন পরেই এই কিংবদন্তি নিখোঁজ হয়ে গেলেন, আর আমাদের চলচ্চিত্রের আকাশে যেন প্রথম আকালের ছায়া নামলো। পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে আমাদের চলচ্চিত্র যখন নিজের পায়ে দাঁড়াতে লড়ছে, তখনই এলো 80-র দশকের সেই বিস্ময়কর মাহেন্দ্র খন। 1989 সালে তোজাম্মেল হক বকুল নির্মাণ করলেন বেদের মেয়ে জ্যোৎস্না। এটি কেবল একটি সিনেমা ছিল না, এটি ছিল একটি সামাজিক সুনামি। আজও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমার তালিকায় এটি শীর্ষে। কেন এই সাধারণ লোককাহিনী মানুষকে এমন ভাবে পাগল করে তুলল? কারণ এই সিনেমাটি শহরের ড্রয়িং রুম আর গ্রামের মাটির ঘরের মানুষের মধ্যকার দেয়াল ভেঙে দিয়েছিল। জ্যোৎস্না আর রাজপুত্রের প্রেম যেন সাধারণ মানুষের অপূর্ণ স্বপ্নগুলোর এক রূপালী বাস্তবায়ন হয়ে ধরা দিয়েছিল। কিন্তু সাফল্যের এই তুঙ্গস্পর্শী চূড়া থেকেই শুরু হলো পতনের ঢাল। 90-এর দশকের শেষের দিকে আমাদের চলচ্চিত্রে এক কালো মেঘ ঘনিয়ে এলো, যাকে আমরা বলতে পারি অশ্লীলতার যুগ। ভালো নির্মাতার অভাব, সস্তা নকল কাহিনী আর প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারার ফলে সিনেমা হলগুলো থেকে রুচিশীল দর্শক মুখ ফিরিয়ে নিতে শুরু করলো। যেখানে একসময় জহির রায়হান বা খান আতাউর রহমানের মতো মেধাবীরা রাজত্ব করতেন, সেখানে বাজার দখল করলো কাটপিস আর মানহীন সিনেমা। বড় পর্দা ছোট হতে হতে মানুষের পকেটের স্মার্টফোনে বন্দী হয়ে গেল। একে একে ভেঙে ফেলা হলো ঐতিহাসিক সব সিনেমা হল, আর আমাদের সোনালী অতীত যেন আকালের কবলে পড়ে ধুলোয় মিশতে শুরু করলো। বর্তমান সময়ে আমরা হয়তো আবার কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। আধুনিক প্রযুক্তি আর বিশ্বমানের সিনেমা নির্মাণের নেশায় নতুন প্রজন্মের কিছু নির্মাতা আবার দর্শককে হলে ফেরাচ্ছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি পারবো সেই হারানো গৌরব পুনরুদ্ধার করতে? যেখানে বেহুলার ত্যাগ, জহির রায়হানের বিপ্লব আর জ্যোৎস্নার সেই আবেগী আবেদন এক সুতোয় বাঁধা ছিল। বাংলা চলচ্চিত্রের এই কাল আর আকালের দোলাচলে দাঁড়িয়ে আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সুস্থ গল্পের পুনর্জাগরণ। কারণ
সিনেমার পর্দা হয়তো রঙিন হতে পারে, কিন্তু তার প্রাণ থাকে আমাদের মাটির গল্পে। সেই গল্পগুলো যদি আমরা আবার নতুন করে বলতে না শিখি, তবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কেবল আর্কাইভের পাতায় একটি দীর্ঘশ্বাসের নাম হয়ে থাকবে। আমাদের মনে রাখতে হবে, সিনেমা কেবল সচল ছবি নয়, এটি একটি জাতির সম্মিলিত আয়না, যেখানে আমরা নিজেদের অতীত দেখি এবং ভবিষ্যতের স্বপ্ন বুনি। বাংলা সিনেমার সেই আয়না যেন আর কোনোদিন ধুলোয় আচ্ছন্ন না হয়, সেটাই হোক আমাদের চলচ্চিত্রের আগামীর অঙ্গীকার।